বন্ধুরা, আজ আপনারা শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত পৌষ লক্ষ্মীর শেষ পর্ব। লক্ষ্মী বললে মেয়েকে, চুপ কর, এ কথা কাউকে যেন বলিস না। পাল কিন্তু নিজেই জানালে যোগেন্দ্রকে। সন্ধেবেলায় তাকে ডাকলে, শোনো, এসো। কোথা? এসো না আমার সঙ্গে। গায়ের বাইরে বটবাগানে একটা গাছতলায় বসল পাল। যোগেন্দ্রকে বললে, বসো। যোগেন্দ্র অবাক হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে ভয়ও করছিল। মাথা খারাপ লোক, কখন কি করে বসবে হয়তো। পাল তার গায়ের আলোয়ানের ভেতর থেকে বের করলে একটি বোতল। তার মুখেই পরানো ছিল কাচের ছোট ওষুধ খাওয়ার গ্যালাস একটি। কি? যোগেন্দ্রর চোখ বিস্ফারিত হয়ে গেল। পাল কিন্তু অত্যন্ত সহজভাবে বললে, গৃহজাত, খাও। সে কি? গৃহজাত মানে লুকিয়ে ঘরে চোলাই করা মদ। শাওড়াপুরের ভল্লা বাগদিরা তৈরি করে নদীর ধারে। এখানকার অনেকে গোপনে কিনে খায়। এ গায়েরও দু চারজন খায়, চ্যাকা মুরুলি খায়। কিন্তু তা বলে যোগেন্দ্র খাবে কি বলে? পালই বা খায় কি বলে? বৈষ্ণব মন্ত্রে দীক্ষা তাদের, বয়স হয়েছে, যাকে বলে এক পা ডোঙায় এক পা ডাঙায়। আজ পালের এ কী আচরণ? ততক্ষণে ছোট গ্যালাসে খানিকটা ঢেলে ঢুক করে ওষুধ খাওয়ার মতো খেয়ে ফেলে পাল বললে, জ্বর বাড়াতে পাবে না, 3 দিনে গায়ে তাকত লাগবে, আমার মতো খাটতে পারবে। গ্যালাসটার যোগেন্দ্রের জন্যই খানিকটা ঢালতে ঢালতে সে বললে, ওই শালা চ্যাকা, চ্যাকা শালা একদিন আমাকে বলেছিল, বুঝলে, আমার খানিক আশ্চর্যই লাগতো। সবাই জ্বরে উলট পালট খেলে ওই শালার একবার কই জ্বর হলো না কেন? তার শালায় আমাকে বললে, যেদিন বাই ঠুকে আমাকে ঠাট্টা করেছিল সেই দিন বলেছিল, মদ মাংস খায়, জ্বর আমার কাছে ঘেঁষতে পারে না। তা দেখলাম, হ্যাঁ, দপ্পিটা উপকারী বটে, তাকেও আমি পেয়েছি। নাও, খাও। যোগেন্দ্র সভয়ে সরে বসল, বলে, না। না লয়, খাও। ছি ছি পাল, ছি, এই বুড়ো বয়সে। ধ্যাৎ তেরি! পাল ধমক দিয়ে বলে উঠল, কিসের বুড়ো বয়সে? বুড়ো বয়স কিসের? বুড়ো বয়স কই, ডেকে আন, তোমার কে ছোকরা আছে, ডেকে আন আমার কাছে। বুড়ো বয়স! যোগেন্দ্রের জন্য ঢালা গ্যালাসটি নিজেই সে খেয়ে নিলে। 80 বছর, 80 বছরে তো সোজা হয়ে বেড়াবো হে জগন্ত। যোগেন্দ্র বললে, কিন্তু ধর্ম আছে তো? হ্যাঁ, আছে বই কি, আলবাত আছে। এ তো ওষুধ, ধর্মেতে ওষুধ খেতে বারণ করে নাকি? ধর্মেতে বলে নাকি ওষুধ না খেয়ে রোগে ভুগে খক খক করে কেশে কুঁজো হয়ে মরো তুমি? যদি বলে তো বলে, ধর্ম আমার ধান তুলে দেবে? ধর্ম! হঠাৎ সে নিজের হাতখানা শক্ত করে যোগেন্দ্রর দিকে বাড়িয়ে দিলে। দেখো, শরীরটা কদিনেই কেমন বেঁধেছে দেখো। বুড়ো, বুড়ো বয়স। যোগেন্দ্র হাতখানা নেড়ে দেখতে বাধ্য হলো, কারণ পাল একরকম হাতখানা তার ঘাড়েই চাপিয়ে দিয়েছিল। অবাক হয়ে গেল যোগেন্দ্র। সত্যই আর সেরকম তলতলে ঝলঝলে নয় চামড়া, অনেকটা শক্ত হয়েছে। সে স্বীকার করতে বাধ্য হলো, তা হয়েছে। পাল আবার খানিকটা গ্যালাসে ঢেলে বললে, তবে খা, খা রে খা, যৌবন ফিরে আসবে। বলে হা হা করে হেসে উঠল। যোগেন্দ্র এবার হাত বাড়িয়েছিল, কিন্তু হাসিতে চমকে উঠে বললে, না মায়েরি, কি যে হাসছো, এখনই কে এসে পড়বে, তাহলে আমি খাবো না ভাই। পালের হাসি যেন শাঁখের আওয়াজ। কাছাকাছি শাঁখ বাজলে তার শব্দ যেমন কানের ভেতর থেকে মাথার ভিতরে, বুকের ভিতরে, কান থেকে হাতের শিরায় ধ্বনির রেশ তুলে টান হয়ে ওঠে। পালের হাসির গমকগুলো তেমনইভাবে যোগেন্দ্রর দেহের মধ্যে সুর তুললে। ভয়ও জাগল, আবার চঞ্চলও হলো মন। কত কথা মনে পড়ে গেল। যোগেন্দ্রর মুখের কাছে নিয়ে গিয়েও ভাবছিল, কি গন্ধ। নাক টিপে ধর বাহাতে, হ্যাঁ হ্যাঁ, বাস, দে ঢেলে মুখে, বাস। বলেই সে আবার হেসে উঠল হা হা করে। এই, না, এমন করে হাসলে হবে না, না না। তবু থামল না পালের হাসি। কিছুক্ষণ পর যোগেন্দ্র হাসছিল পালের সঙ্গে প্রায় পাল্লা দিয়ে। কথাটা অবশ্য হাসির কথা।
পাল বলছে এবার পৌষ লক্ষ্মীর দিনে ভাসান গান করতে হবে, আগে যেমন হতো। আমাদের যে দল ছিল সেই দলের ভাসান গান। সেকালে পাল চন্দ্রচূড় ছাড়ত, আবার পায়ে কালিমাখা ন্যাকড়া জড়িয়ে গোদা মালও সাজত। পাল এখন সেই দুটোই সাজতে চায়। আর যোগেন্দ্রকে বলেছে তুই বেউলো সাজতিস, তুই বেউলোই সাজবি। এই বুড়া বয়স, ভাঙা মুখ, ফোগলা দাঁত, এই চেহারায় বেউলো? যোগেন্দ্র হাসতে আরম্ভ করে দিলে সঙ্গে সঙ্গে পাল। হাসিটা থেমে এলো ধীরে ধীরে। দুজনেই চুপ করে বসে রইল। ক্লান্ত হয়েছে দুজনেই। যোগেন্দ্র বুকে তো ফিক ব্যথার মতো ধরে গিয়েছে। সঙ্গে সঙ্গে এই নীরবতার অবসরে তাদের মনের চোখের সম্মুখে ভেসে উঠেছে পুরনো দিনের কথাগুলি। নিজেদের সেই যৌবনকালের কথা মনে পড়ছে। সেকালের সঙ্গীদের যারা আজ নাই তাদের মনে পড়ছে। শূরবীরের মতো চেহারা সব। কত হই হই সেই দিন, ভাবনা চিন্তা ছিল না। হবে না কেন? খামারে সব গোলা ভরা ধান, গোয়াল ভরা দুধালো গায়, কেড়ে ভর্তি দুধ, জ্বালায় জ্বালায় গুড়, পুকুর ভরা মাছ। পৌষ লক্ষ্মীতে সে কত সমারোহ। গামলা ভর্তি করে সরু চাকলি, আঁশকে পিঠে, ক্ষীরের পিঠে, গুড় তিলের পিঠে, 20 গণ্ডায় এক পণ। সেই পণ দরুনে পিঠে খেত এক একজন। মাঘ মাসে মূলো খেতে নাই, লক্ষ্মীর রাত্রে মূলো মচ্ছি, মূলোতে মাছে অম্বল হতো। তারপর পড়তে ভাসানের আসর। পাল চন্দ্রচূড় সাজত। রঙিন পাটের কাপড় পরে পাটের চাদরখানা পৈতের মতো বেঁধে আসরে ঢুকত। আসরে জ্বলত সরকারি 40 বাতির আলো। শিব শম্ভো, শিব শম্ভো, শঙ্কর শঙ্কর। আসরখানা গমগম করে উঠত। উঠবার কথা যে। কালো কষ্টিপাথরে খোদাই করা ভৈরব মূর্তির মতো দশাছয় চেহারা, সেই বাঘা গলায় আওয়াজ, লোকের বুকের ভিতরটা যেন গুড়গুড় করে উঠত। মেয়েরা বসত একদিকে, পুরুষেরা বসত 3 দিকে। সব হা করে চেয়ে থাকত চন্দ্রচূড়ের মুখের দিকে। মেয়েদের মাথার ঘোমটা খসে যেত, পুরুষদের হুকোর টান বন্ধ হতো। ধীরে ধীরে তাজা কলকে নিভে আসত। যোগেন্দ্র ছিল ছিপছিপে মিষ্টি চেহারা, চোখ দুটি ছিল ডাগর। সে সাজত বেহুলা। গোপদাড়ি কোনো কালেই যোগেন্দ্রর বেশি নয়, তাও কমিয়ে পরচুলা পরে স্ত্রীর বিয়ের বেগুনি রঙের পাটের শাড়িখানা পরে আসরে এসে নামত। সঙ্গে সখী থাকত। মেয়েরা পরস্পরের গা টিপে মুচকে হাসত। পুরুষের চোখে পলক পড়ত না। লক্ষিন্দরের দেহ নিয়ে কলার মান্দাসে নদীর জলে ভাসত। বেহুলা বলতো শাশুড়িকে, বাসরে আমার রান্না করা ভাত আছে, সে ভাত আমার মাটিতে পুঁতে রেখো। কাককে ডেকে বলতো, কাক তুমি আমার বাপের বাড়ি গিয়ে মাকে বলো বেহুলা জলে ভেসে যাচ্ছে। গান ধরত, জলে ভেসে যায় রে সোনার কমল। গোটা আসর হাপুস নয়নে কান্ত। এমন সময় ঠোঁটের কোণে চুন মেখে, গালে কপালে চুনের দাগ এঁকে, পায়ে ন্যাকড়া জড়িয়ে, মাথায় পাগড়ি বেঁধে, ভুঁড়ি দুলিয়ে খুঁড়িয়ে নেচে আসরে ঢুকত গোদামালো। পোশাক পাল্টে পালই সাজত গোদামালো। দেখে কার সাধ্য যে বলে এই লোকই সেই পাথরের মতো মানুষ চাঁদ সদাগর। পালের ভুঁড়ি নাচানোর কায়দাটি ছিল অদ্ভুত। সত্যই যেন নাচত ভুঁড়িটি। দেখে আশুশুদ্ধ লোক হেসে গড়িয়ে পড়ত। মেয়েরা বাঁকা দৃষ্টি হেনে বলতো, মরণ। পৌষ মাস চলে যেত। মাঘ মাসের অন্তত 15টা দিন ছেলেমেয়েরা তাকে দেখলেই বলতো, ওরে গোদামালো আসছে। তরুণীর দল পিছন ফিরে দাঁড়িয়ে ফিকফিক করে হাসত। সে দিন আর এ দিন। আজকের দিনকালগুলো যেন ভাসান গান ভাঙার পর শেষ রাতের আসর। 40 বাতির চিমনিটা কালো হয়ে যেত কালি পড়ে। পৌষের শেষ রাত্রিতে হিম ঝরত চারিদিকে। চট তালাইগুলো ধুলোয় ধুলাকীর্ণ হয়ে বিশৃঙ্খলভাবে পড়ে থাকত। আসর আগলে তারা জন কয়েক শুধু প্রায় কুণ্ডলি পাকিয়ে বেঁকে চুরে শুয়ে থাকত। 2-4টে কুকুরও এসে গা ঘেঁষে শুতো, খা খা করতো চারিদিকে। ঠিক তাই, ঠিক তাই। তারাই কজন ভাঙা আসর আগলে বেঁকে চুরে কোনো মতে পড়ে আছে, চারিদিক খা খা করছে। যোগেন্দ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, চলো বাড়ি যাই। চলো। পালও উঠল। বাগান থেকে বেরিয়ে এসে কিন্তু দুজনেই দাঁড়িয়ে গেল থমকে। চাঁদের আলোয় আর কুয়াশায় যেন একখানা বকের পাখার মতো ধপধপে সাদা মলমলের চাদর দিয়ে ঘুমন্ত মা বসুমতীকে কে ঢেকে দিয়েছে। মদ অতি সামান্য খেয়েছে তারা।
তবু অনভ্যস্ত মস্তিষ্কে তাই চঞ্চল করছে। পাল বললে, চলো মাঠের ধার দিয়ে ঘুরে আসি একটু। দুজনে এসে দাঁড়ালো মাঠের ধারে। দুধ বরণ জ্যোৎস্নার মধ্যে সোনার বরণ মেয়ে গা এলিয়ে ঘুমোচ্ছে। দু চোখ ভরে দেখেও আশ মেটে না। পাল বলল, জগন্দ। আহা পাল, সাক্ষাৎ লক্ষ্মী শুয়ে আছেন, তুমি দেখো। তাই বলছি জগন্দ, এইবার দিন ফিরল, তুমি দেখো। যোগেন্দ্র কথাটা ঠিক কি মানে তা বুঝতে পারলে না। পালের মুখের দিকে সে তাকিয়ে রইল। পাল বললে, এটা 50 সাল গেল, 50 বছর দুধের কাল গিয়েছে জগন্দ, আসছে 50 বছর। দেখো তুমি, সুখের কাল হবে এই আমি বললাম। এই 30 টাকা মন চাল, এই মড়ক, এই গেল দুর্ভাগ্যের শেষ। এইবার দেখো তুমি মাঠের দিকে তাকিয়ে, মা লক্ষ্মী আবার এলেন। যোগেন্দ্র অবাক হয়ে চেয়ে রইল। পাল বললে, দেখো তুমি, আবার আগেকার মতো ধান আসবে, বছর বছর জল হবে, মাঠ ভরে ধান হবে, আবার সব তেমনিই হবে। বসো। দুজনে বসলো সেই শিশিরে ভেজা মাঠের আলের উপর। পাল বললে, সাধে বলেছিলাম জগন্দ, লক্ষ্মীর রেতে এবারে ভাসানের গান করব। এবার মা লক্ষ্মী পায়ে হেঁটে এসেছেন, অনেক দিন পরে সত্যি পৌষ লক্ষ্মী হবে। তা বটে। আর একটুকুন নেবে নাকি? পাল আবার বের করলে বোতলটা, আর গ্যালাসটা মুখে লাগানোই আছে। দাও। কিন্তু কিন্তু কি? মা লক্ষ্মী আবার গন্ধ সইতে পারেন না, হাজার হলেও নারায়ণের লক্ষ্মী, বষ্টুমের ঘরের বউ। হুম। একটু ভেবে পাল বললে, তা বটে। তা যোগেন্দ্র বললে, বুঝে দেখো তুমি, ধান কাটা হয়ে যাক, তারপর আর ছোবো না, বুঝলে? দেখছো তো ধান, এর জোর তো বুঝতে পারছো, নইলে তুলবো কী করে? নাও। নিজে খেয়ে পাল গ্যালাস বাড়িয়ে দিল যোগেন্দ্রের দিকে। তা বটে। যোগেন্দ্র হাত বাড়িয়ে নিলে গ্যালাসটি। জোর অনুভব করছে সে। পাল মিছে বলে নাই। ভোরে একটু খেয়ে মাঠে বের হলে সেও পালের মতো ধান কাটতে পারবে। গোটা মাঠখানা ধানে থই থই করছে। এ ধান নইলে তুলবে কি করে? আর একটা কথা, বনের কথা বলি তোমাকে। এ খেয়ে যোগেন্দ্রর গায়ের জোর আরও একটু বেড়েছে মনে হলো। সে গলাটা সশব্দে বেশ সবল জোয়ানের মতো ঝেড়ে নিয়ে মদের স্বাদ ভরা থুতু ফেলে দিয়ে বললে, কি? ওই চ্যাকা। যোগেন্দ্র তার মুখের দিকে তাকালে। ওই চ্যাকার ধান কেটে ঘরে তোলার আগে আমাকে কেটে ঘরে তুলতে হবে। আমাকে বাই ঠুকে যায় হে। ওহ। তা বটে। দাঁড়াও না, সকলেরই সুসময় আসছে 50 সাল থেকে। ওর ভিড়কুটি, টাকার গরম, ধানের গরম এইবার ভাঙবে। মা এসেছেন, তুমি দেখো জগন্দ, এইবার এই দেখো, দেনাদনি শোধ করব আমি। খাজনা দেনা 1 পয়সা বাকি রাখবো না। যা থাকবে থাকবে তোমার অনেক, বিঘে ভুঁই 4 বিষ তো ফুলবেই, কি বলো? তা খুব। তাহলে আমি হিসেব করেছি, সব দিয়ে থুয়ে পৈটি 3 থাকবে। 3 ভাগ করব, বুঝলে? 3টি গোলা, একটি সরস্বতীর, একটি লক্ষ্মীর, একটি আমার। এই আমার বরাবর চলবে। এখনও বছর 20 বাঁচবো আমি, খুব বাঁচবো। 2টো গোলা নির্দিষ্ট রেখে দেবো আমার কর্মের জন্য। বাকি যা থাকবে ওরা যা খুশি তাই করবে। যোগেন্দ্র বললে, ভালো যুক্তি, ভালো যুক্তি। আমাকেও এখনই বন্দোবস্ত করতে হবে। করতে হবে না হয়, করে ফেলাও। কাল ভোরে যখন যাবে মাঠে ডেকো আমাকে, আর বোতলটা বরং নিয়ে এসো, 1 ঢোক না খেয়ে যেতে পারবো না মাঠে। পাল বলল, আসবো। তারপর হঠাৎ যেন তার কথাটা মনে পড়ল। বললে, হ্যাঁ, একটা কথা বলতে ভুলেছি। কি? এর ওপর দুধ ভালো নয়, দুধ খাও তো বিকেলে খেও। এরপর ভালো হলো মাংস। তা ভাই, সে তো উপায় নাই, মাছটা বেশি খেও। মাছ? যোগেন্দ্র হাসলে, পাবো কোথা? আহ, জাল টাল সব গিয়েছে, নইলে নইলে বাবুদের সায়ের পুকুরে সেকালের ফিস্টির রাত্রের মতো জাল ফেলে মাছ ধরা কিছু বিচিত্র ছিল না মুকুন্দের পক্ষে। শরীরে তার যথেষ্ট জোর আছে, ওই চ্যাকার চেয়ে জোরে ঘুরিয়ে জাল সে ফেলতে পারে।
এ কথা সে বাজি রেখে বলতে পারে। বাবুদের পুকুর কেন, জাল থাকলে আর চ্যাকার পুকুরেই ফেলতো জাল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। যোগেন্দ্র বললে, ভোরে ডেকো যেন। মাঠ থই থই করা ধান মুকুন্দ কেটে চলে জোয়ানের মতো। হা হা করে হাসছে। যোগেন্দ্রও কাটছে। সেও যেন তাকত অনেকটা ফিরে পেয়েছে। অন্য সকলেও কাটছে। মুকুন্দ্র যোগেন্দ্রর মৃত সঞ্জীবনীর নেশার জোর তাদের নাই, কিন্তু ধানের নেশা তাদের পেয়েছে। মাঠে মাঠে থাকবন্দি ধান ছোট ছোট ঘরের মতো আকারে সাজিয়ে রাখা হয়েছে, যেন মেলা বসে গেছে বলে মনে হচ্ছে দূর থেকে। গাড়িতে গাড়িতে সেই ধান ক্রমে ঘরে নিয়ে চলেছে সব। মুকুন্দের কেলে সত্যি সাবাস জোয়ান। মুকুন্দ্র এবার ওই নাম দিয়েছে তার। সামনে টেনে চলেছে জোয়ান বলদটা ডাইনে থেকে। মুকুন্দ গাড়িতে ধান বোঝাই করছিল। দুখানা জমির ওপারের খানার ওপর দিয়েই পড়েছে জমি বরাবর গাড়ির রাস্তা। একখানা গাড়ি চলেছে, হৈ হৈ করে তাড়িয়ে নিয়ে যাচ্ছে গাড়ি। কোঠাঘরের মতো ধান বোঝাই করছে গাড়িতে। ধুলো উড়ছে, চেকার গাড়ি চলছে। নইলে এমন গরু আর কার হবে? হ্যাঁ, চেকায় বটে। ওই যে গাড়িতে বোঝাই ধানের মাথায় বসে আছে, চালের মটকায় হনুমানের মতো। হা কর্তা! মুকুন্দ দাঁতে দাঁত টিপে তার দিকে চাইলে শুধু। হবে নাকি? বাই ঠুকছে চেকা, হিহি করে হাসছে। পাল একটা মাটির ঢেলা নিয়ে ছুড়লে, অবশ্য অন্যদিকে ছুড়লে। ছুঁড়ে বলে উঠল, উহ, লে 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 লে, অর্থাৎ হনুমান তাড়াচ্ছে সে। সঙ্গে সঙ্গে হাহা করে হেসে উঠল সেই হাসি। তারপর সে দুই হাতের মুঠোতে ধরে টেনে তুলতে লাগলো ধানের আটি। এবারকার ধানে তার 2.5 মুঠোই বাঁধা আটি, 2.5 হাত 3 হাত লম্বা খড়। ধান তুলছিল আর হাসছিল। যশল পালের হাতে আটিগুলো ফেলে দিয়ে স্থির হয়ে দাঁড়ালো। হাঁপ ধরে গেছে এসে। শালা, শালা চ্যাকা, শালা আবার লক্ষ্মীতে অন্নপূর্ণা পুজো করবে এবার। হিংসুটে বদমাস। রক্তের তেজ, জোয়ানির দেমাক আর টাকার গরমে ধরাকে সরার মতো দেখছে সে। এবার লক্ষ্মী পুজোয় বারোয়ারি থেকে ভাসান গান হবে ঠিক হয়েছে। ও অমনি পূজার ধুয়ো তুলছে। তুলুক, 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনের চাঁদায় হবে বারোয়ারি। ওর একার পুজো। 10এও এবার লক্ষ্মী ছাড়া নয়। লক্ষ্মী এবার দুনো হয়েছেন। মাঠ ভরা ধানে খামার গোলা 6 লাভ হয়ে যাবে। 10 টাকা মন ধানের। 50-এর পর থেকে মা দুনো হয়েই আসবেন বছর বছর। এসো পোষ, বসো পোষ, জন্ম জন্ম থাকো, গেরস্ত ভরিয়ে থাকো, দুধে ভাতে রাখো। এবার সেই দুধে ভাতে রাখার পোষ এসেছে। 50 বছর দুঃখের পর 50 বছর সুখ। এতদিন পোষ এসে বাউনির বাঁধন মাপে নাই। মাঘ মাস যেতে না যেতে গোলা খালি হয়েছে। খাজনায় মহাজনের পাওনায় সব কর্পূরের মতো যেন উবে গিয়েছে। আসছে বছরের খোরাকির জন্য আবার মহাজন ঠিক করতে হয়েছে। এই গায়ের মহাজন ওই চ্যাকা। ওরই দৌড়ে যেতে হয়েছে মানুষকে। এবার যা নমুনা তাতে ওর দৌড়ে আর যেতে হবে না। বছর বছর যদি এমনই পোষ আসে, মাঠ থই থই করা ধান, খামার ভর্তি গোলা ভর্তি, ঘর ভর্তি করা পোষ, তবে সে পোষ আর যাবে না। সে জন্ম জন্মই থাকবে। গেরস্তকে দুধে ভাতেই রাখবে। ছেলে পুলে খোরা ভাতর ভরে ভাত খাবে। আবার হবে এই জোয়ান। মৌলানিরাও হবে তাবার দলমলে মেয়ে। তাদের এক ফুয়ে শাক বেজে উঠবে শিঙের মতো। এক দুপুর ঢেকিতে পাড় দিয়ে কুটে তুলবে 20 তরুণে ধান। গোটা বাড়িটা নিত্য নিকিয়ে তুলবে গোবর আর রাঙা মাটির গোয়াল। ঘরে খামারে চতুর্সীমায় কোথাও থাকবে না এতটুকু ঝুল, কি পাতা, কি কুটো, কি ময়লা। পৌষ সংক্রান্তির ভোর রাত্রে তারা যখন প্রদীপ জেলে ধূপ দিয়ে রং কলা চালগুঁড়োর আলপনা এঁকে শুদ্ধ কাপড়ে শুদ্ধ মনে পৌষকে বলবে, পৌষ পৌষ পৌষ, বড় ঘরের মেঝেই উঠে বস। পৌষ তখন কি যেতে পারবে? 50 সাল, 100-এর অর্ধেক হলো 50। এটা হলো সর্বনাশের বছর। হয়েছেও সর্বনাশ। কাল যুদ্ধে নাকি লাখে লাখে মানুষ মরেছে। 30 টাকা মণ চাল, 10-15 টাকা জোড়া কাপড়, নুন নাই, চিনি নাই, ওষুধ নাই, দেশ ভাসানো বান, রোগ মরক, সর্বনাশের আর বাকি কি? কিন্তু অতি মন্দর পরেই নাকি ভালো আসে। শুকনো গাছে ফুল ফোটার মতো
এবার সেই আলোর নমুনা দেখা দিয়েছে মাঠ ভরা ধানে। পালের অকাট্য ধারণা তাই, ভালো বছর এইবার থেকে আরম্ভ হলো। নিশ্চয়ই 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 এই চৈত্র নাগাদ যুদ্ধ মিটে যাবে। রোগ এই বসন্তের বাতাস বইলেই দূর হবে। সুবাতাসের মুখে রোগ কতক্ষণ? সুসময় এলে দুঃখ অভাব সব পালায়, আলো ফুটলে দুঃস্বপ্নের মতো। পাল আবার তুলতে আরম্ভ করলো ধানের আটি। হাঁপটা এবার গিয়েছে। ধান পান তুলে সে একেবারে যাবে পারুলের কোবরেজের কাছে, চিকিৎসা করাবে। শরীরটাকে তাজা করতে হবে। বয়স অবশ্য হয়েছে, তবে 60 বছর কি এমন বয়স? তার বাবার জ্যাঠা 60 বছর বয়সে ফের বিয়ে করেছিল। সেই স্ত্রীর 3 কন্যে হয়। শুধু তাই নয়, সেই স্ত্রী যখন মরে তখনও বুড়ো বেঁচে ছিল। তারপরেও সে মাঠে যেত। বাঁচতে তাকে হবে, সমর্থও থাকতে হবে। সরস্বতীর ছেলেটাকে মানুষ না করে সে মরতে পারবে না। না হলে ওই চ্যাকাই সর্বনাশ করে দেবে। সরস্বতীর ওপর নজরও যে সে না দিতে পারে এমনও নয়। হুসহুস করে সে ধান তুলতে লাগলো। আবার হৈ হৈ উঠেছে। কার গাড়ি আসছে? কিন্তু গাড়ি কই, কোথায়? তবে কি হলো? কার কি হলো? কান খাড়া করে পাল শুনলে কোন দিক থেকে আসছে হৈ হৈ শব্দটা? গ্রামের দিক থেকে মনে হচ্ছে। কার কি হলো? বুকটা তার ধড়াস করে উঠল। সরস্বতীর ছেলেটা। পাল দ্রুত পদে চলতে আরম্ভ করল। কে? কে হে? ওহে! একটা লোক গায়ের ভেতর থেকে বেরিয়ে জোর হাঁটনে চলছে কোথায়। কে হে? আমি শশী। গায়ে গোল কিসের? রমন কাকা। কি? কি হলো? রমন কাকা মারা গেল ধানের পালুই বাঁধতে বাঁধতে। বুকে কি হলো বলে? বাস, আমি চললাম কাকার জামাইকে ডাকতে। রমল পাল মরে গেল। মুকুন্দের দলে সে লোক, এক বয়সী, ভালো লোক, বন্ধু লোক। ভাসানের দলে সাজত নারদমণি। দিন রাত্রি হরি হরি করেই সারা হতো রমন। পালের চোখে জল এলো রমনকে মনে করে, কিন্তু এইটুকু জোরে হেঁটেই আবার হাঁপ ধরেছে। একটু মৃত সঞ্জীবনী হলে হতো, ভালো ওষুধ। বারবার বারবার মুকুন্দ রমনকে বলেছিল, রমন, ওষুধটা ভালো ওষুধ, খাও, নইলে পারবে না। রমন বলেছিল, ছি না নারায়ণ, আমার গোবিন্দ আছেন। মূর্খ মূর্খ, গোবিন্দ ওষুধ খেতে বারণ করেন না, আর যদিও করেন তবে যাও ধর্ম নিয়ে স্বর্গে যাও। পাল ফিরল মাঠের দিকে। ধান পড়ে আছে, গরু বাঁধা আছে। আজ এ ক্ষেতের ধানটা তুলতেই হবে। শুধু তোলা নয়, আজ কতকটা ধান পিটে কিছু ধান বিক্রিও করতে হবে। পৌষের আজ হলো 24-এ, জমিদারের লাটবন্দি যাবে 28-এ। তার আগে খাজনা কিছুটা দিতেই হবে। সে না দেওয়াটা দারুণ অন্যায়, চিরকাল দিয়ে এসেছে। তাছাড়া লক্ষ্মীর আয়োজন আছে, সরস্বতীর কাপড় ছিঁড়েছে, লক্ষ্মীরও কাপড় চায়, নিজেরও চায়। সরস্বতীর ছেলের একটা দোলায় চায়। পূজা থেকে কাপড় হয় নাই। সে আবার মাঠে এসে ধান বোঝাই করতে লাগলো। হুস হুস শব্দ করে বোঝাই করে চলল ধান। বাপরে বাপরে, ধান আর শেষ হবে না যেন। এ গাড়িতে আর ধরবে না। বোধহয় এই বেশি হয়ে গেল। বোঝাই ধানের ওপরে বাঁশটা দিয়ে শনের রশি টেনে কষে বাঁধতে বাঁধতে একবার ভাবলে পাল, বেশি হয়েছে কিছু। তা হোক। পরক্ষণে সে হাসল। বেশি? হায় রে কলিকাল, সে আমল হলে। হায় হায়, সে কাল কি আর আছে? সে আমলে পালের একবার একটা বলদ হঠাৎ মরে গিয়েছিল, এমনই ভর্তি ধান তোলার সময়। গরুর জন্য ধান তোলা বন্ধ ছিল না পালের। একদিকে গরু জুড়ে আর একদিকে নিজে 2 হাতের খাঁজে জোয়াল ধরে বুক দিয়ে টেনে তুলেছিল ধান। আর আজ এ ধান কটা না হলে চলবে না যে, বরং আরও 4টি হলে ভালো হতো। খাজনা, লক্ষ্মীর উদ্যোগ, কাপড়। বাঁশটা কষে পাল নিজে গাড়ির মুখটা একবার তুলে দেখলে। বেশি হয়েছে। কিরে কেলে, পারবি না বেটা? কেলে নিজের নাম বেশ বুঝতে পারে। পালের দিকে চেয়ে সে ফোঁস করে উঠল। পাল হাসলে। হ্যাঁ পারবি, তোর জন্য তো ভাবি না রে, ভাবনা ওই মরকট জোয়ানটার জন্য। বেটা আমার জোয়ান, পারে কেবল শিং নাড়াতে। নে চল দেখি, আজ তোমারই একদিন কি আমারই একদিন। আপন মনেই পাল গরু দুটোর সঙ্গে বকতে বকতে গাড়ি জুতলে। ধানের গাদায় লুকোনো ছিল সঞ্জীবনী বোতলটা। এক ঢোক খেয়ে শরীরটায় চাঙা দিয়ে নিজের শক্তিটা অনুভব করে নিয়ে বললে, চল চল বেটা। হ্যাঁ।
গাড়ির চোয়ালটা গরু দুটোর কাঁধে চেপে বসেছে। কেলের পিঠ ধনুকের মতো বেঁকেছে, পিছনের পা দুটো ঠেলা দিয়ে তীরের মতো সোজা করতে চাইছে সে। ঘাড়টা টানের চোটে লম্বা হয়ে উঠেছে, নড়েছে। সাবাস বেটা, আচ্ছা। জোয়ানটাও টানছে। বলিহারি রে বেটা। হায় হায়। গাড়ি চলছে। গাড়ির ওপর কোঠা ঘরের মতো বোঝাই করা ধান দুলছে। মা লক্ষ্মী হেলে দুলে চলছেন তার ঘরে। গাড়িটা থেমে গেল। শব্দ হলো একটা ঘ্যাঁচ করে। একটা আলের কাটে চাকা আটকে গেল। বাঁ দিকে জোয়ান গরুটাকে তাড়া দিয়ে পাল বললে, শালা, ভাত খাবার জম তুমি। সে কষে দিলে এক পাচন লাঠির বাড়ি। গরুটা টানলে, চাকাটা নড়ল, কিন্তু ওদিকের নড়ল না। কেলে টানছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে তার, কিন্তু চাকা নড়ছে না। কেলে, লে বেটা লে, হায় হায় কেলে। চাকা নড়ছে না, কেলে পারছে না টেনে তুলতে। কেলে। পাল খেয়ে নিলে আরও এক ঢোক, শরীরটাকে আরও একবার চাড়া দিলে, তারপর চাকার কাঠ দুই হাতে ধূপ দিয়ে তুলে ঠেলতে আরম্ভ করলে, দাঁতে দাঁতে কষে টিপে। পাকা শালকুটির মতো পালের সর্বাঙ্গ শক্ত হয়ে উঠল। উঠেছে, হাঁ উঠেছে, বহুত আচ্ছা। উঠে গেছে গাড়িখানা, আবার চলছে। পালের বুকে, হাতে, মুখেও লেগেছে চাকার ধুলো। শরীরটা যেন সেকালের শরীরের মতো ফুলে উঠেছে। হ্যাঁ ঠিক হ্যাঁ, সে জোয়ানই আছে, শুধু হাঁপ ধরেছে। খানিকটা বুকের ভেতরটা ধড়ফড় করছে একটু বেশি। হ্যাঁ, একটু বেশি। পাল একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। গাড়ির ওপরে ধানের বোঝাই ঠিক আছে, হেলছে দুলছে। উহ, বুকটা নিয়ে সোজা হওয়া যাচ্ছে না। এ কি হলো? আহ, নাক দিয়ে গড়াচ্ছে গরম বুকের ভেতরটা। এক হাত বুক দিয়ে আর এক হাতে পাল নাকটা মুছলে। এই যে রক্ত, থরথর করে কেঁপে উঠল পাল। বুকের ভিতর কেমন করছে, চারিদিক কেমন হয়ে আসছে। চাঁদনি রাতের বকের পালকের মতো রঙের মলমলে ঢাকা মা বসুমতী। তার হলো? সরস্বতী, তার ছেলে লক্ষ্মী, মাঠ ভরা ধান ফেলে সে দু হাতে আঁকড়ে ধরলে তার গাড়িতে বোঝায় ধানের আটির ডগা। আটির ডগায় ফলন্ত ধান জোরে সজোরে চেপে ধরলে নলে পড়ে যাবে যে। গাড়ি চলছিল। পালের দুই হাতের মুঠোর মধ্যে ছিঁড়ে এলো মুঠা ভর্তি ধান। গাড়ি চলে গেল। পাল মাটিতে পড়ে গেল মহাপ্রস্থানের পথে ভীমের মতো। বার কতক পা দুটো ছুটলে, নাকটা মুখটা ঘষলে ক্ষেতের ধুলোর উপর। এক মুখ ধুলা কামড়ে ধরলে বাজবার ব্যগ্রতায়। রক্তে মাটিতে মিশে একাকার হয়ে গেল। ধান ভরা মুঠো বাঁধা হাত দুখানা প্রসারিত করে দিয়ে সমস্ত আক্ষেপে তার শক্ত হয়ে গেল পর মুহূর্তে। সংক্রান্তির শেষ রাত্রে পালের বাড়িতে পোষ আগলাতে উঠে সরস্বতী লক্ষ্মী শুধু কাঁদলে। কাঁদতে কাঁদতেই কোনো রকমে পৌষ পূজার ছড়া বললে। শাকটা বাজাতেই পারলে না। যোগেন্দ্র উঠে বসেছিল ঘরে চুপ করে। রমন মরেছে, মুকুন্দ মরেছে। এইবার সে হরাম করে খোলা জানলাটা বন্ধ করে দিলে। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।